আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি একুশে রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা এই ভ্যালি একুশে রাতে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আমরা সকলেই অবগত রয়েছি 3 জুন বৃহস্পতিবার উত্থাপিত হতে যাচ্ছে আমাদের 2021-22 অর্থ বছরের বাজেট এবং আমরা জানি যে বাংলাদেশের 51তম বাজেট এটি এবং আওয়ামী লীগ সরকারের টানা 13তম বাজেট ঘোষণা হতে যাচ্ছে এবং সে সাথে সাথে মাননীয় অর্থমন্ত্রী তার তৃতীয় ব্যক্তিগত বাজেট ঘোষণা করবেন। ইতিমধ্যেই আমরা বাজেটের আকার ও গণমাধ্যমে জানতে পেরেছি 6,03,681 কোটি টাকার বাজেট ঘোষণা হচ্ছে এবং সেই সাথে সাথে স্থানীয় শিল্পের সুরক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা সহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে সরকারের নজর থাকবে বলে আমরা জানতে পারছি এবং সেই সাথে জিডিপি প্রবৃদ্ধির হার 7.2, যার বিপরীতে মূল্যস্ফীতি 5.3% আটকে রাখার চেষ্টা থাকবে করোনাকালীন এই সম্প্রসারণমূলক বাজেটে। সেই সাথে বাজেটের আকার, আয় ব্যয়ের ঘাটতি, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার যে চ্যালেঞ্জ, বাজেট অর্থায়ন, ঘাটতি অর্থায়ন, সে জায়গাগুলো নিয়েও আলোচনা করব আমরা এবং এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত আছেন 3 জন অতিথি। আমরা পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিবিডি। আমাদের সাথে অনলাইনে আরও সংযুক্ত আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা। 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনাটি শুরু করতে চাইবো বাজেট নিয়ে, যেহেতু আলোচনা। আমরা ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছ থেকে আলোচনাটি শুনতে চাইবো। বাজেটের আকার সম্পর্কে আমরা গণমাধ্যমের প্রতিনিধির কথা বলছি, তার চ্যালেঞ্জ, ঘাটতি অর্থায়ন, আয় ব্যয়ের ঘাটতি, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা, সেগুলো তো শুনবোই। প্রথমে একটু আপনার মতামত দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাইবো। ধন্যবাদ। দেখুন, সরকারের জন্য এটা 51তম বাজেট, যেটা আপনি বললেন, এটা অবশ্যই একটা বড় ঘটনা যে 786 কোটি টাকার একটি বাজেট থেকে আজকে আমরা 6 লক্ষ কোটি টাকার বাজেটে যে উত্তরণ, এটাকে অবশ্যই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং আমরা ওই ধরনের একটা বিশ্লেষণ এখন করে দেখছিলাম যে মাথাপিছু স্বাধীনতার সময় কতটুকু বাজেট বরাদ্দ থাকতো এবং এখন মাথাপিছু বরাদ্দ কত বেড়েছে। নিঃসন্দেহে এখানে একটা বড় অগ্রগতি হয়েছে। তবে একই সাথে এটাও ঠিক যে করোনা কালের যেহেতু বাজেট, সুতরাং এই সময়কালে আলাদাভাবে বিশেষ লক্ষ্য থাকবার কথা এই বাজেটের ভিতরে, সেটি আমরা বিশ্লেষণ করে বুঝবার চেষ্টা করছি যতটুকু যা তথ্যপত্র আসছে এবং আগামীকালকে যেটা বাজেট বক্তৃতা মাননীয় অর্থমন্ত্রী দেবেন। একটা যেটা বলার বিষয় সেটা হলো যে আমাদের এই অর্থ বছরের কিছু অভিজ্ঞতা আমার মনে হয় আগামী অর্থ বছরের জন্য নেওয়া দরকার। এই অর্থ বছরটি কিন্তু যতটা আমরা সরকার ভেবেছিলেন বা আমরা সকলে যেটা মনে করেছিলাম যে করোনা এই অর্থ বছরের ভিতরেই চলে যাবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো, বস্তুত আমাদের এখনকার রিয়ালাইজেশনটা হলো যে করোনা একটা দীর্ঘ সময়ের জন্য এসছে, সুতরাং এটা সহসা যাচ্ছে না এবং করোনাকে সাথে রেখেই আসলে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো বা বাজেট বাস্তবায়নটি চিন্তা করতে হবে। সেদিক থেকে বলতে হবে যে এবারের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে হয়তো এক ধরনের চেষ্টা ছিল বা বিভিন্ন ধরনের উদ্যোগ ছিল, কিন্তু তারপরেও বলতে হবে যে যে মাত্রায় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হওয়ার কথা ছিল, বেসরকারি খাতে বিনিয়োগ হওয়ার কথা ছিল, সেই মাত্রায় আসলে বিনিয়োগ হয়নি। এমনকি সরকারি বিনিয়োগ যে মাত্রায় হওয়ার কথা ছিল সে মাত্রায় আসলে করা যায়নি। একদিকে যেমন রাজস্ব আহরণের সেখানে চ্যালেঞ্জ ছিল, সেটির থেকে অন্যদিকে আসলে কোভিড এর কারণে বিভিন্ন বৈদেশিক প্রকল্পে সাহায্যপুষ্ট প্রকল্প বা যেখানে বিদেশিরা কাজ করেন তারা এবং দেশের ভিতরে সরকারকে লকডাউনে যাওয়ার কারণে কিন্তু প্রকল্পে স্রোত ছিল। এই কথাগুলো বলার কারণটি হলো এই যে আগামী অর্থ বছরেও এই বাস্তবতাটি নিয়ে আমাদের এগোতে হবে এবং আগামী অর্থ বছরের মধ্যেও কিন্তু এই দেখা যাবে যে কখনো লকডাউন, কখনো আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড এগুলো চলবে। তাহলে প্রশ্নটি দাঁড়াবে, তাহলে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হলো, এই রাজস্ব আদায়ের এই লক্ষ্যমাত্রাটি আসলে সরকার অর্জন করতে পারবেন কিনা। আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে যেটি ইতিবাচক অবস্থা সেটি হলো যে সরকার বাড়তি কোনো রাজস্ব লক্ষ্য ঘোষণা করেনি, করেছেন হলো যে গত বাজেটে যে লক্ষ্য ঘোষণা ছিল বাজেটে রাজস্বে 3,30,000 কোটি টাকা, সেটি এবছর ধরে রাখা হয়েছে। কিন্তু যেহেতু আমরা জানি যে সংশোধিত বাজেটের সময় এটি কমানো হয়েছে,
সুতরাং সেই হিসেবে কিছুটা আমরা হয়তো রাজস্ব আদায়ের ক্ষেত্রে এখানে প্রবৃদ্ধি ধরেছেন। কিন্তু বিষয়টি দাঁড়াবে হচ্ছে যে রাজস্ব আদায় যেটা ধরা হয়েছে এটি আসলে অর্জন করতে পারবেন কিনা। আপনি যেমন বলছিলেন যে অনেক ধরনের জায়গায় খাতে সরকার কিন্তু কর ছাড় দেবেন এবং শুল্ক ছাড় দেবেন, এরকম অনেক ঘোষণা আসতে যাচ্ছে যেটুকু আমরা বুঝতে পারছি। তাহলে প্রশ্ন আসে যে এত কিছু ছাড় দিয়ে রাজস্বের ক্ষেত্রে সরকারের যে ব্যয় বেড়ে গেল, মানে আয় যেটা আসবে না, সেটি সরকার তাহলে কোন উৎস থেকে এনে এই রাজস্ব আদায়টি তাহলে করবেন, এই প্রশ্নটি কিন্তু তখন থেকে যাবে। আমরা আশা করছি যে সরকার হয়তো বিকল্প উৎস বা রাজস্ব ফাঁকির মতো যে খাতগুলো রয়েছে সেটিকে কমিয়ে আনার চেষ্টা করবেন এবং সেখান থেকে সরকারের রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা করবেন। তবে আমরা এটাকে ইতিবাচক ভাবে নেব যে বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ছাড়গুলো যে দেওয়া হয়েছে, এটি আমরা আসলে এখন পর্যন্ত মোটা দাগে বলবো যে এটা একটা ইতিবাচক দিক। তার কারণ হলে বেসরকারি খাত যদি বিনিয়োগে আসে তাহলে কর্মসংস্থান হবে, সেটি আমাদের প্রত্যাশা। কিন্তু সমস্যাটি হলো যে এরকম একটা পরিস্থিতিতে বেসরকারি খাত কতটুকু এগিয়ে আসবে এ ধরনের একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে। তারপরেও আমি বলবো যে সরকারের এই উদ্যোগগুলো আমরা আরো বিশ্লেষণ জানতে পারবো সামনের দিনে, কতটা কি কোন খাতে কতটা ছাড় দেওয়া হয়েছে। তবে এর মাধ্যমে বেসরকারি খাত যদি এগিয়ে আসে, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, কৃষি খাত, সেবা খাত, রপ্তানিমুখী খাতগুলো যদি তাদের জায়গাগুলো ধরে রাখে তাহলে হয়তো অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে এবং একই সাথে কর্মসংস্থানেও তার একটা ভূমিকা থাকবে। তবে তার ভিতরেও আপনি যেটা বলেননি কিন্তু হয়তো আসতে যাচ্ছে, শোনা যাচ্ছে যে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে, যে জিনিসগুলো আসলে আমরা মনে করি না যে এটা আসলে অর্থনীতির জন্য কোনো ভালো দিক এবং এটা অর্থনৈতিক ন্যায্যতার জায়গা বা কর ন্যায্যতার জায়গা থেকে এটা মোটেই কোনো একটা ভালো লক্ষণ নয় যে কালো টাকা সাদা করার মতো উদ্যোগ রাখা। এখানে জামালউদ্দিন ভাই আছেন, রাশেক ভাই আছেন, ওখানে নিশ্চয়ই তারা এগুলো নিয়ে বলবে। কিন্তু এই সমস্ত জায়গাগুলোতেও আমরা মনে করি যে সরকারের এই নীতি নৈতিকতার জায়গাটিতে আরো বেশি গুরুত্ব দেবার দরকার ছিল, অর্থনৈতিক কর্মকাণ্ডে সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে সংযুক্ত আছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অর্থনীতি সমিতি। ডক্টর জামালউদ্দিন, আপনি শুনছিলেন জনাব গোলাম মোয়াজ্জেম যেটি বলছিলেন যে আমাদের যে প্রস্তাবিত বাজেট আসছে সেটি নিয়ে, সেটির আকার, চ্যালেঞ্জ, আপনারা নিজেরও অর্থনীতি সমিতির পক্ষ থেকে বিকল্প বাজেট ঘোষণা করেন, সেটির আকারও অনেক বেশি এবং সেটির আয় ব্যয়ের জায়গাটিও আপনারা আমাদের গণমাধ্যমে দিয়েছেন। এই জায়গাটা এবং সে সাথে যে বাজেটটি আসছে সেটির ব্যাপারে আপনার মতামত জানবো। বাজেট তো বাংলাদেশে যে একটা ট্রেডিশনাল সিস্টেমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমরা যে ট্রেডিশনালি পেয়ে আসছি, এই আপনার বাংলাদেশে বিগত 50 বছরে বাজেট যেটা তৈরি করা হয়েছে তা ইমপ্লিমেন্ট করতে পারে না এই সরকার, এবং ম্যাক্সিমাম 75 থেকে 80% অ্যাচিভমেন্ট আছে, এর উপরে উঠতে পারে নাই। তো সেই ক্ষেত্রে এই যে কাঠামোগত দুর্বলতা, সেই কাঠামোগত দুর্বলতা নিয়েই কিন্তু সরকার এখনো চলছে। কিন্তু এখনকার বাজেট যেটা, এই বাজেটটা কিন্তু এইবারকার বাজেট এবং গতবারের বাজেট, এই দুইটা কিন্তু অ্যাবনর্মাল সিচুয়েশনের বাজেট। এই অ্যাবনর্মাল সিচুয়েশনকে আপনাকে অ্যাড্রেস করার জন্য, অ্যাবনর্মালিটিকে নর্মাল করার জন্য এইবারও কিন্তু আমরা সেই দুর্বলতাটা দেখে আসছি। এবারও বাজেট কিন্তু ইমপ্লিমেন্টেশন পুরোভাবে হয় নাই। এক্সপেন্ডিচারে বলেন, ইনকামের ক্ষেত্রে বলেন, খরচ করতে পারে না। এটা কোন দেশ? এই দেশের আমরা তো এটা বুঝি না। এটা তো এই ক্লারিক্যাল ম্যানেজমেন্ট দিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লারিক্যাল ম্যানেজমেন্ট দিয়া, সিস্টেম অফ ম্যানেজমেন্ট আপনি এটা কিন্তু পারবেন না। অ্যাকাউন্টেবিলিটি যদি এস্টাবলিশ না করেন, এই যে প্রজেক্টগুলো ইমপ্লিমেন্টেশনে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, হোয়াট দে হ্যাভ ডান, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি সবকিছুতে আপনি টার্গেট তাকে দিয়েছেন, সেটাতে হি কুড নট কমপ্লাই উইথ দ্যাট। দিস ইজ দেয়ার হ্যাবিচুয়ালি তারা ইনএফিশিয়েন্ট। সেই ক্ষেত্রে আপনার বড় আর ছোট যেটাই বলেন, এটা যে স্ট্রাকচারের দরকার, এবং সেখানে আমরা কিন্তু বাংলাদেশ অর্থনীতি সমিতি থেকে অনেকগুলো প্রস্তাব দিয়েছি, প্রায় ধরেন 39টা প্রস্তাব, তার মধ্যে সুপারিশ আছে 323টা। এর মধ্যে কর্মাবস্থার উপরে আসে 30টা, যেটা মোয়াজ্জেম ভাই বলছেন যে আমাদের নতুন আইডেন্টিফিকেশন। সেই নতুন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা বলছি যে, যেমন ঢাকা মিউনিসিপ্যালিটি, মেট্রোপলিটন সিটিগুলোতে যে মিউনিসিপ্যালিটি আছে, এখানে কি আপনার মিউনিসিপাল ট্যাক্সটা সঠিকভাবে কালেক্ট হয়? এখানে কি সম্পদ কর, মাননীয় অর্থমন্ত্রী গতবার বাজেটে বলেছেন যে আমাদের সম্পদ করের আছে কিন্তু এটার বাস্তবায়ন নেই। তাহলে আমরা উই শুড ইমপ্লিমেন্ট দ্যাট। এবং এখানে কালো টাকা যারা মালিক, তাদেরকে এটা নিয়ে ডিবেট আছে, অবশ্যই আছে নৈতিকতা,
সেই ক্ষেত্রে উইন উইন একটা সিচুয়েশন বাইর করা উচিত যে ওকে আপনি এখন যদি 10% দিতেছেন তাহলে এটা ইট শুড বি 20%, 20% করেন অথবা 15% করেন, একটা কিছু তো আসেন, এই 10% না, তাহলে আপনার 20 যদি করেন তাহলে ওইটার সাথে এটার 5% ডিফারেন্স হবে, তাও একটা সান্ত্বনা থাকতে পারে। তারপরে আবার আপনি কন্ডিশন দিতে হবে, যেমন হোসেন মোহাম্মদ এরশাদের সময় 1982 সালে যখন তারা আপনার উপজেলা সৃষ্টি করে, উপজেলা 84 সালে যখন উপজেলা সৃষ্টি করে, তখন এটা টাকা আদায়ের জন্য তারা কিন্তু ডিসইনভেস্টমেন্ট যে ফ্যাক্টরিগুলো আছে তখন তার পলিসিগতভাবে ডিসইনভেস্টমেন্টে ফ্যাক্টরি যদি আপনি কিনেন, পাবলিক এন্টারপ্রাইজ কিনেন, তাহলে সেই ক্ষেত্রে এই কালো টাকা ব্যবহার করা যাবে। এখানে আপনার গভর্নমেন্ট যে মেগা ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার বন্ড সে যদি বাধ্যতামূলক ভাবে কিনে, ইন দ্যাট কেস ইউ ক্যান মেক ইট হোয়াইট, আদারওয়াইজ নো। এবং সেই ক্ষেত্রে এই ধরনের শর্ত যদি না দেন, যে কারণে এগুলা কিন্তু কিছু হচ্ছে না। একবারে যদি রেস্ট্রিক্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু টাকা বিদেশে তারা পাচার করতেছে, এবং বিদেশ থেকে পাচার করা টাকা ফেরত আনতে হবে, ফেরত আনার টাকা। তারপরে আপনার ভিএটি যে রেজিস্ট্রেশন আছে, এখন যে রেজিস্টার্ড নাম্বার গুলো আছে, তার 50% ভিএটি দেয়। তার মানে কি ইনকাম ট্যাক্সে যে আপনার টিআইএন দাঁড়ি আছে, তাদের টিআইএন দাঁড়ি কেন এত কম? এটা কিন্তু আপনার আরো বেশি হওয়া উচিত। এই যে আওতা, তারপরে আপনার বাংলাদেশে যে এখন রেভিনিউ যে মানুষের যে পার ক্যাপিটা ইনকাম আমরা দেখতেছি $227 নাকি এরকম কিছু একটা আছে, $2000 উপরে। দিস মিনস ইনকাম বাড়তেছে, তাহলে আপনার ট্যাক্স কোথায় যাচ্ছে? উপজেলা লেভেলে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন দাঁড় করানো উচিত। এবং উপজেলা যখন করে 1984 সালে, তখন কিন্তু উপজেলাকে বলা হয়তো যে মিনি সেক্রেটারিয়েট, এবং সেখানে রেভিনিউ ডিপার্টমেন্টের অফিস নাই, আর সব ডিপার্টমেন্টের আছে, আর সব 9টা মিনিস্ট্রির অফিস আছে। সেখানে রেভিনিউ ডিপার্টমেন্ট, ইউএনএর অফিসে রেভিনিউ অফিস থাকা উচিত, এবং ডিসির অফিসে এখনো পর্যন্ত আপনার ইনকাম ট্যাক্স অফিস মোস্ট নেগলেক্টেড ডিপার্টমেন্ট অফ দি কান্ট্রি। এবং সেইখানে আপনার দেখেন তাদের লজিস্টিক্স এর প্রবলেম। একটা লোকের ট্যাক্স যে পে করবে, তাকে যে আইডেন্টিফিকেশনের জন্য ওনারা যাবে, ওর গাড়িতে রিকোয়েস্ট করে তার গাড়িতে যায় গ্রামের দিকে উপজেলা লেভেলে, এবং ঢাকা শহরে তাদের গাড়ি নাই, লজিস্টিক্স নাই, অফিস নাই। এটা দিয়ে এই প্রশাসন, এই ট্যাক্স প্রশাসন দিয়ে আপনি কিন্তু বেশি দূর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করা আসলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অটোমেশন হওয়া দরকার, এবং মিনিস্ট্রিগুলো আরো রিঅর্গানাইজ করা উচিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদলে যে প্রশাসনিক ব্যবস্থা আসছে, সেই প্রশাসনিক ব্যবস্থা এখনো কিন্তু পরিবর্তন হয় নাই। এটা কিন্তু ওইভাবে চলছে এখনো। ক্যারানিমার্কা সিস্টেম দিয়া বাংলাদেশকে আপনি উন্নত দেশ করবেন, এবং এই বাজেট বাস্তবায়নে এই জন্যই কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না আমাদের। ডক্টর জামালউদ্দিন, আমরা আসবো আপনার কাছে। আমরা আবারও একটু আলোচনা শুনতে চাইব। রাশেক রহমান রয়েছেন স্টুডিওতে আমাদের সঙ্গে। রাশেক রহমান, আপনি শুনছিলেন বাজেটের যে আকার, সেটির চ্যালেঞ্জ, এবং যে আদায় ব্যবস্থা, বাস্তবায়ন ব্যবস্থা, সেগুলো নিয়ে আমরা দুজনের মন্তব্য শুনছিলাম। এবং এই যে আওয়ামী লীগ সরকারের টানা 13তম বাজেট, বাংলাদেশের নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েও অগ্রগতি আছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশের 51তম বাজেট, এই যে বিশেষ এটা অবস্থা, সারা বৈশ্বিক অবস্থা, সেটিও আমাদের মাথায় রাখতে হবে। সবকিছু মিলিয়ে এই জায়গাটায় আপনাদের সরকারের অগ্রগতি বা বাজেট আসছে, সেই জায়গাগুলো আপনার মন্তব্য শুনবো। আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি একটু মোয়াজ্জেম ভাইয়ের সাথে সংহতি প্রকাশ করে একটা কথা বলতে চাই, যে বাংলাদেশ সৃজনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো। 786 কোটি টাকার বাজেট, যেটা জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব প্রস্তাব করেছিলেন, সেই জায়গা থেকে আজকে যে 6,03,000 কোটি টাকার বাজেটে আমরা আসলাম, এটার বাস্তবতা কি? এটার বাস্তবতা হচ্ছে যে বাজেট বাস্তবায়ন, বাজেটের লক্ষ্য অর্জন, এবং এই দেশের নেতৃত্বের প্রকার প্রকৃতি সব কিছুকে মিলিয়েই কিন্তু 786 কোটি টাকা থেকে 6 লক্ষ কোটিতে আপনি এসেছেন। সুতরাং নৈরাশ্যের জায়গাটা আমি মনে করি পরিত্যাগ করে ইতিবাচক যেই ব্যাপারগুলো আছে সেদিকেই তাকানো দরকার। আমরা গায়ের জোর দিয়ে কপিকল ব্যবহার করে তো আর 786 কোটিকে 6 লক্ষ কোটি করিনি, এটাই বাস্তবতা। এবং ওই প্রাকৃতিক নেতৃত্বের জায়গাটা যখন বলি, তখন স্বাভাবিকভাবেই চলে আসে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তার অভিযাত্রার সূচনা ঘটেছিল একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে। তিনি তার কাজ সম্পন্ন করার আগে মৃত্যুবরণ করেছেন সত্য, কিন্তু এই অসমাপ্ত কাজটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গত আপনার 2009 সাল থেকে এখন পর্যন্ত সুচারুভাবে পরিচালনা করে সামনে নিয়ে আসছেন। এখন এই জায়গায় আমার কিছু অবজারভেশনস আছে। দেখেন, এই আগামী বৃহস্পতিবার যেই
বাজেটটি আসবে সংসদের মাধ্যমে প্রস্তাবিত হবে, সেই বাজেটের একটা জায়গা আছে যেটা সুযোগ আসলে আমাদের সবার নেওয়া দরকার। সেটা হচ্ছে, এটাকে অনেক বলতে পারেন এক্সপেনশনারি ফিসক্যাল পলিসি, অর্থাৎ সম্প্রসারণ ভিত্তিক রাজস্বের যেই নীতিমালা সেটাকে ব্যবহার করে অর্থনীতিকে চাঙ্গা রাখার একটা ব্যবস্থাপনা বা প্রস্তাব কিন্তু এই বাজেটে আছে। এটা আমি কেন বলছি, কারণ আপনি আগামীকালকে দেখবেন যে যেহেতু এই করোনা মহামারী চলছে এবং এখান থেকে আমাদের অনুভূতি এবং উপলব্ধির জায়গাটা হচ্ছে যে বর্তমান আধুনিক যুগে আপনার মরণাস্ত্র থাকার থেকেও, আপনার কোনো সমরাস্ত্র থাকার থেকেও নিজের স্বাস্থ্য খাতের সক্ষমতাটা অনেক বেশি জরুরি। সেটা বাংলাদেশের জন্য যেমন জরুরি, ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাক্রমশালী একটি দেশ, তার জন্য এটা জরুরি এবং বাস্তবতা। সেই জায়গা থেকে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমি দেখবেন যে তার প্রস্তাবনাটা হচ্ছে যে বাংলাদেশে ঢাকা মেট্রোপলিটন এরিয়া এবং গাজীপুরের বাইরে আপনি যদি কোনো বিশেষায়িত অথবা সাধারণ কোনো হাসপাতাল স্থাপন করেন, সেই ক্ষেত্রে কিছু ট্যাক্স রিলিফ দেওয়া হবে। বলা হচ্ছে 10 বছর 10 বছরের জন্য। সো দিস ইজ ক্লিয়ারলি অ্যান ইন্ডিকেশন অফ একটা ফিসক্যাল এক্সপেনশনারি পলিসি অলটুগেদার। হাউএভার, এই 10 বছরের ফিসক্যাল এক্সপেনশনারি পলিসি, সম্প্রসারণ ভিত্তিক এই যে নীতি, এটা কতটুকু কাজে লাগবে এটা যথেষ্ট নির্ভর করবে ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউর পক্ষ থেকে আপনি কতটুকু সহযোগিতা পাচ্ছেন। সুতরাং বাজেটের যে প্রস্তাবনা, এর সুফল আপনি কতটুকু পাবেন এটা শুধু বাজেটে লিপিবদ্ধ থাকলেই হবে না, এর বাস্তবায়নে যাদের সহযোগিতা প্রয়োজন তারা কিভাবে সহযোগিতা করছেন এটা দেখতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমাদের ছোট সাজেশনের জায়গা হচ্ছে গাজীপুরের বাইরে কেন। কথাটা হওয়া উচিত যে সত্যিকার অর্থে করোনা ভাইরাস যখন পৃথিবীর জন্য একটা বাস্তবতা, তখন উন্নত মানের, বিশ্বমানের, বিশেষায়িত অথবা সাধারণ হাসপাতাল বাংলাদেশের যেখানেই হোক, তারে আমাদের উৎসাহিত করার জন্যে এই ট্যাক্স রিলিফ আমরা দিতেই পারি। কারণ এও তো বাস্তবতা যে আপনি হাসপাতাল গড়লেই তো শুধু হয়ে যাবে না, হাসপাতালে আপনার চিকিৎসকের প্রয়োজন হবে, নার্সের প্রয়োজন হবে। একটি হাসপাতাল চালাতে যেসব কাঁচামাল শব্দটাই ব্যবহার করব, যা প্রয়োজন তার সহজলভ্যতার ব্যাপার আছে। সুতরাং আপনি তো একটা মহামারীর মধ্যে দিয়ে যখন যাচ্ছেন, একটা সংকট যখন মোকাবেলা করছেন, তখন আপনি রিমোট কোনো লোকেশন, অর্থাৎ দূরবর্তী কোনো দুর্গম জায়গায় যে যদি এই বিনিয়োগ করার চেষ্টা করেন, তাহলে এই যে কথাগুলো আমি বললাম সেই ব্যাপারগুলো কতটুকু আপনি বন্দোবস্ত করতে পারবেন, এটা একটা প্রশ্ন থেকে যায়। তো যাই হোক, আগামীকালকে প্রস্তাবটা উত্থাপিত হবে এবং 30 তারিখের মধ্যে এটা কি একটা পূর্ণাঙ্গ চূড়ান্ত জায়গায় পৌঁছাবে। আমি মনে করি এই জায়গাটা, এটা আমাদের একটা উপদেশ বলতে পারেন, এটা একটা আমলে নেওয়া দরকার। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমাদের পরবর্তী জামাল ভাই যে কথাটা তুললেন, হ্যাঁ না, একেবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদলে তা নয়। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান এডিবি বাস্তবায়ন থেকে শুরু করে প্রশাসনিক কর্মকাণ্ড প্রত্যেকটা জায়গায় আপনি কিন্তু 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের যেই দল, তার যে ইশতেহার, যেখানে ডিজিটাল বাংলাদেশের একটি অঙ্গীকার বাঙালির সামনে করা হয়েছিল, সেই ডিজিটাল বাংলাদেশের প্রয়োগের জায়গাটা কিন্তু বেশ কিছুটা দেখা যাচ্ছে। এটা সত্য যে করোনা মহামারী চলাকালীন সময় এডিবি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা যা ছিল ওই জায়গাটা আমরা পৌঁছাতে পারিনি। তবে যেটুকু এডিবি বাস্তবায়ন হয়েছে, এবং এই এডিবি বাস্তবায়ন তো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এখানে প্রশাসনিক মিথস্ক্রিয়ার ব্যাপার আছে, এখানে অর্থনৈতিক মিথস্ক্রিয়ার ব্যাপার আছে, এখানে আন্তঃ মন্ত্রণালয়ের যে মিথস্ক্রিয়া সেই জায়গা আছে, এবং যেটা জামাল ভাই বললেন যে উপজেলা পর্যায় থেকে একেবারে কেন্দ্র পর্যায় পর্যন্ত একটি যোগাযোগ, এবং এটা দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক যে যোগাযোগ সেটার ব্যাপার আছে। এগুলো সবই সম্ভব হয়েছে এই মহামারীর মাঝে। এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম যেটার উপর আমরা দিন দিন নির্ভর হচ্ছি, এই যে ডিজিটাল বাংলাদেশ, আরেকটু বিজ্ঞান নির্ভর হওয়া, সেটা তো একটা বাস্তবতা আছে। এবং আমি দায়িত্ব নিয়ে এও বলতে চাই, যেহেতু আমরা উপজেলা পর্যায়েই রাজনীতি করি, হ্যাঁ টেলিভিশনে আসি, টকশো করি, কিন্তু আমাদের শিকড়টা উপজেলায়, আমাদের তৃণমূল রাজনীতির ভিতর দিয়েই আমরা মনে করি আমাদের সত্যিকার রাজনৈতিক শক্তি। সেই জায়গায় আমি জামাল ভাই এবং মোয়াজ্জেম ভাইকে এতটুকু দায়িত্ব নিয়ে বলতে চাই, ভালোর কোনো শেষ নাই, শুরু আছে। সেই জায়গা থেকে বলছি, আজকের যে জনপ্রশাসন,
সে আমি মনে করি আর যাই হোক বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের যে জনপ্রশাসন ছিল তার থেকে অনেক বেশি জনবান্ধব। অনেকে অনেক কথা বলতে পারে সিএসপিরা খুব ভালো ছিলেন, আমার বাবা নিজে একজন সিএসপি অফিসার ছিলেন, নিশ্চয়ই তারা জ্ঞানী ছিলেন, বিদগ্ধ ছিলেন, গুণী ছিলেন, কিন্তু জনবান্ধব, জনগণের কাছে চলে যাওয়া। যেমন ধরেন একটা উদাহরণস্বরূপ বলতে পারি, এটাও আমার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা বড় অংশ। আপনি জানবেন যে বাংলাদেশ সরকার একটা কর্মসূচি আছে যেটাকে বলা হয় 40 দিনের কর্মসৃজন প্রকল্প। মেঠো ভাষায় বলা হয় কুরিয়া ভাতা, হ্যাঁ, এটাকে একটা ভাতা হিসেবে ধরা হয়। আমি যখন একটা উপজেলায় যাই আমি দেখি যে সেই উপজেলার যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, যারা পরবর্তীতে সচিব হন, তারা কিন্তু বিনা দ্বিধায় স্বাচ্ছন্দ্যে জনগণের মাঝে গিয়ে কাজগুলো পর্যবেক্ষণ করেন। এরকম আরও অনেক কাজের কথা বলা যেতে পারে। তবে হ্যাঁ, জামাল ভাই ঠিক বলেছেন যে আমাদের কাজকর্ম করার ক্ষেত্রে যে রেড ট্যাপ ব্যারিয়ারগুলো রয়েছে, ব্যুরোক্রেটিক যেই অবস্ট্রাকশনগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো তো অবশ্যই আমাদেরকে দূর করতে হবে, কমিয়ে আনতে হবে। এবং এটা ঠিক পৃথিবীর অনেক দেশে হয়তো 100% এডিবি বাস্তবায়িত হয় না, কিন্তু বাংলাদেশে 80% যে এডিবি বাস্তবায়ন, এটাও কিন্তু একটা বিরাট বড় অর্জন। সেটির মান কতটুকু থাকলো, তবে স্বচ্ছতা, করোনা চলাকালীন সময়, করোনা মহামারী চলাকালীন সময় এডিপির প্রকার প্রকৃতি কি হবে সেটা ঠিক করেই কিন্তু আপনাকে সেদিকে আগাতে হবে। অর্থাৎ আপনি যে কোনো প্রকল্পের দিকে নজর দিলেই হবে না, যেগুলো এই মহামারীর মাঝে বাস্তবায়ন করা সম্ভব, ওই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব, সেগুলোকে আমলে নিয়ে সেগুলোর উপর জোর দিয়ে আপনাকে সামনে এগোতে হবে। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা বাজেট প্রস্তাবনার জায়গাগুলো নিয়ে আলোচনা করছিলাম, আবার আলোচনায় ফিরবো ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইফেল 21 রাতের আজকের আলোচনা। আমরা আলোচনা করছিলাম 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার, চ্যালেঞ্জ, আয় ব্যয়, রাজস্ব আহরণ এবং সেই সাথে আমাদের করণীয় জায়গাগুলো নিয়ে। আমরা আবারও সংযুক্ত হচ্ছি অনলাইনে, আমাদের সাথে যিনি আছেন ডক্টর খন্দকার গোলাম মজেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। জনাব গোলাম মজেম, আপনি বিরতির আগে আলোচনা শুনেছি বাজারের আকার এবং কিছু চ্যালেঞ্জ নিয়ে আপনি কথা বলেছেন। আমরা এবারে দ্বিতীয় ভাগে আপনার কাছ থেকে যেটি আলোচনা শুনতে চাইব যে আকার বা চ্যালেঞ্জ, এই জায়গাতে আলোচনা শুরু হয়েছে, সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা রয়েছে মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ করে সেটি জনগণের সেবামূলক কাজে নিয়ে আসা এবং সেই সাথে এডিবি বাস্তবায়ন। এবং সেই জায়গায় আমরা দেখি যে 9 মাসে যেটি হার সেটি পরবর্তীতে প্রচুর বেড়ে যায়, কিন্তু সেখানে কাজের মান, স্বচ্ছতা, জবাবদিহিতা, অপচয়, এই জায়গাগুলো নিয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে। রাজস্ব আইনের কথা আপনি বলছিলেন এবং করের ব্যবস্থাপনায় সেটি আমরা দেখছি যে বারবার একই শ্রেণীকে চাপ দেওয়া হয়, আওতা বাড়ানো, এই জায়গাগুলো এবং আর করণীয় জায়গাগুলো নিয়ে আপনি যদি একটু আলোচনা করেন। দেখুন, এটা ঠিক যে সরকারের এবারের বাজেটে আমরা যেটি বৈশিষ্ট্যপূর্ণ মনে হলো যে মেগা প্রকল্পে সরকার প্রায় এডিপি 1/5 বরাদ্দ করেছেন, 48,000 কোটি টাকা, যেটা 2,21,000 কোটি টাকার মধ্যে প্রায় 21% মতো। এই জায়গাটি নিয়ে আমার দু রকমের মন্তব্য রয়েছে। আমরা মনে করি যে কিছু কিছু মেগা প্রকল্প দ্রুততর সময়েই শেষ হওয়া দরকার, এবং তার ভিতরে অবশ্যই পদ্মা সেতু একটি, মেট্রো রেল একটি। এই প্রকল্পগুলো দ্রুততর সময়ই শেষ হলে এর মাধ্যমে মানুষের যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, একই সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডেও সেটা ইতিবাচক ভূমিকা রাখবে, কর্মসংস্থানের ক্ষেত্রেও ভূমিকা রাখবে। এমনকি বড় প্রকল্প বাস্তবায়নের একটা ভালো দিক হলো যে এর ফলে কর্মসংস্থান, সরাসরি এডিপির মাধ্যমে যে কর্মসংস্থান এবং তার মাধ্যমে যে অন্যান্য খাতের ইন্ডাস্ট্রিগুলো, সিমেন্ট বলেন, রড বলেন বা অন্যান্য সার্ভিস ফ্যাসিলিটি যেগুলো বলেন, সেখানেও এর একটা সংযোগ তৈরি হয়। তো সেই হিসেবে বড় প্রকল্পের দ্রুততর সময়ে হয়তো শেষ করার একটা গুরুত্ব রয়েছে। তবে এটা ঠিক, আমি যদি যে 10টি মেগা প্রকল্প বলি, তার ভিতরে অন্তত 3টি প্রকল্প আমার কাছে মনে হয়েছে যে এত বরাদ্দ এবছর তাদের জন্য না রাখলেও হতো।
আমি প্রথমেই বলতে চাই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটা শেষ হবার কথা আসলে 2025 সালে, এবং তার জন্য 18,400 কোটি টাকা রাখা আছে। এখন এত বড় একটি প্রকল্প 25 সালে শেষ হবে, খুব দ্রুত শেষও হচ্ছে না, এক। দ্বিতীয়ত, আমাদের দেশে এই মুহূর্তে বিদ্যুতের উদ্বৃত্ত রয়েছে, বিদ্যুৎ কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। আপনি জানেন যে পায়রাতে যে বিদ্যুৎ প্রকল্প, তার বিদ্যুৎ ব্যবহার করা যাচ্ছে না সেটি। এবং সেই একই যুক্তিতে আমি বলবো মাতার বাড়িতে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, তার জন্য যে 6,100 কোটি টাকা, সেখানেও আমার কাছে মনে হয়েছে যে এটি একটি বাড়তি বরাদ্দ। এত বরাদ্দ এখানে না রাখলেও হতো, কারণ আমাদের এখন বিদ্যুতের উদ্বৃত্ত চলছে। ঠিক একইভাবে আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ, যেটা যমুনা সেতুর উপরে, যমুনা নদীর উপরে, যেটা এটার এই বছর কাজ শুরু হচ্ছে এবং এটাও 2025 সালে শেষ হবার লক্ষ্যে, সেখানেও 3,500 কোটি টাকা রাখা আছে। আমার কাছে এই প্রকল্পগুলোতে বরাদ্দ মনে হয়েছে যে এবছর এই প্রকল্পগুলোতে বরাদ্দ এতটা না করে বরঞ্চ এই টাকাটি অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে, সামাজিক খাতে, স্বাস্থ্য শিক্ষা খাতে আরো বরাদ্দ বাড়ানোর ব্যাপারটি, অথবা আমি যদি বলি এই যে বন্যার কারণে যে অবকাঠামোর ক্ষতি হলো, এবং আমরা দেখছি যে দক্ষিণাঞ্চলের মানুষ নিয়মিত তারা অভিযোগ করছেন যে তাদের এলাকাতে বাঁধ হচ্ছে না। সুতরাং এই ধরনের বাঁধ নির্মাণ সংক্রান্ত জিনিসগুলো যে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য। সুতরাং সেই জিনিসটির দিকে নজর রাখা দরকার। মানে এমন যেন না হয় যে এমন জায়গায় অর্থ খরচ করছেন সরকার, সেখান থেকে ইমিডিয়েট রিটার্ন আসছে না, কিন্তু এমন জায়গায় খরচ করা দরকার যেটাতে ইমিডিয়েটলি রিটার্ন পাওয়া যেত অথবা মানুষের জন্য সেটা ভালো হতো। সেই জিনিসটি যেন না হয়। আমার কাছে সেই জায়গাটির ক্ষেত্রে ভারসাম্যের কিছুটা আমার কাছে ঘাটতি মনে হয়েছে। সেটি আমি মনে করি যে এডিপির অর্থায়নের ক্ষেত্রে সেই বিষয়টি গুরুত্ব দেওয়া দরকার রয়েছে। তবে এটা ঠিক, আমি ইতিবাচক ভাবে যেটা বলতে চাই যে কর্মসৃজনমূলক প্রকল্পগুলো অবশ্যই এডিপিতে প্রাধিকার থাকা দরকার। এমনকি পাবলিক ওয়ার্কস প্রোগ্রাম, যেটার মধ্যে সামাজিক নিরাপত্তার অধীনে যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে, এবার প্রায় 30,000 কোটি টাকা আরো বরাদ্দ বাড়ানো হয়েছে এই সামাজিক সুরক্ষা বা নিরাপত্তার জন্য, এটিকেও আমরা ইতিবাচক দেখছি। শুধু একটা কথাই যে যারা পাচ্ছেন শুধু তারাই যেন না পান, এর সঙ্গে নতুন দরিদ্র যারা হয়েছেন তারাও যেন এই টাকার অংশ পান, অথবা বিদেশ ফেরত যারা রয়েছেন, যারা টাকা দরিদ্র নয় কিন্তু তাদেরও অর্থ সহায়তা দরকার, তাদের কাছেও যেন সরকারের সহযোগিতা পৌঁছায়, সেই বিষয়টিও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। অন্যদিকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেটি বলছিলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা গুরুত্ব জায়গাটি আমরা যেটি বলবো যে যেহেতু সরকারের জন্য এরকম একটা পরিস্থিতিতে কর বাড়ানোর মতো পরিস্থিতি নেই, কারণ সকলেরই আসলে এই মুহূর্তে আর্থিক টানাপোড়েন চলছে, সুতরাং কিভাবে রাজস্ব আদায় বাড়ানো যাবে, বর্তমানে যে সমস্ত জায়গাগুলোতে লিকেজ রয়েছে, যেটা জামাল উদ্দিন ভাই বলছিলেন যে বিভিন্ন জায়গায় এই রাজস্বের ক্ষেত্রে, আদায়ের ক্ষেত্রে লিকেজ রয়েছে। এবং আমি তো মনে করি রাশেক ভাই নিশ্চয় আরো ভালো তথ্য দিতে পারবেন, জামাল উদ্দিন ভাইয়েরও রাজনৈতিক সম্পর্ক রয়েছে নিজের এলাকাতে, বলতে পারবেন যে এখন কিন্তু উপজেলা এমনকি গ্রামাঞ্চলেও কোটি টাকা আয় করেন এরকম প্রচুর লোক রয়েছে। এমনকি সিপিডির গবেষণায় আমরা 1.5 বছর আগে একটি গবেষণা শেষ করে ওখানে আমরা দেখেছি যে 67% হাউস হোল্ড রয়েছে যাদের আয় কোটি টাকার উপরে, কিন্তু যারা কর দেন 67%, অর্থাৎ 2/3। সুতরাং এই যে বিপুল পরিমাণ মানুষ যারা কর আওতার বাইরে থেকে যাচ্ছেন এবং যাদের কাছ থেকে কর পাওয়ার অধিকার রাখেন সরকার, তাদেরকে কর জালে আনাটা জরুরি। এবং আপনি যেটা বলছিলেন যে বারবারই যারা দিচ্ছেন তাদের উপরেই ঝাঁপিয়ে পড়া হচ্ছে, আমি মনে করি যে এটা খুব একটা শুভ লক্ষণ না এই সময়ের প্রেক্ষাপটে। বরঞ্চ যারা বাইরে থাকছেন, যাদের দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের কাছ থেকে কিভাবে কর নেওয়া যায় সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া। এবং শেষ যেটি বলবো এই পর্যায়ে, সেটি হলো যে আমরা যেটি দেখেছি যে সরকার কর সুবিধা দিচ্ছেন আসলে প্রতিষ্ঠান পর্যায়ে বা ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগকারী হিসেবে তাদেরকে দিচ্ছেন, কিন্তু একই সাথে এটা মনে রাখা দরকার যে ব্যক্তি পর্যায়েও যদি করের সুবিধা দেওয়া যায়, অর্থাৎ কর অবকাশ বা কর ছাড়ের সুবিধা দেওয়া যায়, তাহলে তার যে ডিসপোজেবল ইনকাম বাড়ে, তাহলে কিন্তু তিনি সেই আয় বৃদ্ধিটা কিন্তু উনি খরচ করেন, এবং খরচ করলে কিন্তু তার ফলে কিন্তু সেখানে কিন্তু শিল্প পণ্যের চাহিদা তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু সরকারের রাজস্ব আসে, এক্সাইজ ডিউটি আসে, ভ্যাট আসে, কর্পোরেট ইনকাম বাড়ে। সুতরাং শুধুমাত্র কর ছাড় শিল্প খাতের জন্যই না, কর্পোরেট সেক্টরের জন্যই না, কর অবকাশ বা কর ছাড়ের ব্যাপারটি কিন্তু ব্যক্তি পর্যায়ে সরকার বিবেচনা করতে পারেন। ফলে করমুক্ত আয়সীমার যেটি রয়েছে সেটিকে সরকার বাড়িয়ে দিতে পারেন। তাহলে অন্তত এই যে অল্প আয়ের মানুষ যারা কিনা উৎসাহ নিয়ে গত কয়েক বছর কর মেলার মাধ্যমে ঢুকেছিলেন, তাদের অনেকেই এখন আর কর রিটার্ন জমা দিতে যান না।
তার কারণ হচ্ছে উনি অলরেডি কিন্তু কর দেওয়ার মতো পরিস্থিতিতে নেই, নেই। এবং তিনি এখন আয় করছেন না, কাজ হারিয়েছেন, অথবা অল্প আয় করছেন, কন্ট্রাক্টে কাজ করছেন, অল্প দিন কাজ করছেন, পার্মানেন্ট জবে নেই, বিভিন্ন রকম সমস্যার ভিতরে তিনি রয়েছেন। সুতরাং তাকে যদি ওই কর আওতার বাইরে রাখা যায়, কর ছাড়ের বিষয়টি যদি বাড়ানো যায়, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানো যায়, তাহলে এই শ্রেণীর মানুষও যদি ব্যয় বাড়ায়, তাহলে সেটা কিন্তু অর্থনীতিতে ইতিবাচক, এমনকি রাজস্বের ক্ষেত্রেও সেটা ইতিবাচক ভূমিকা রাখবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এবার একটু সংযুক্ত হতে যাব ডক্টর জামালউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি। ডক্টর জামাল, শেষ দিকে চল্লিশটি আলোচনার যেটি আপনার কাছ থেকে প্রত্যাশা চাইব, যে আমরা জানি যে সারা বৈশ্বিক একটি পরিস্থিতি রয়েছে, বাংলাদেশের অগ্রগতিতে নানা সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং এই যে বাজেট বাস্তবায়নের হার, এডিবি বাস্তবায়নের হার, সেই জায়গাগুলো আমরা আরও কীভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বয় সেই জায়গাগুলো করে, এবং যেটি আমরা বলছিলাম রাজস্ব আয়নের ক্ষেত্রে বারবার একটা শ্রেণীকে চাপ না দিয়ে আওতা বাড়ানো, এই জায়গাটা আসলে আপনার পরামর্শ কি থাকবে? দেখুন, আপনার রেভিনিউ সম্বন্ধে প্রথম আসি। সেটা হলো যে রেভিনিউর যে এক্সিস্টিং সোর্সেস গুলো আছে, নতুন সোর্স গুলো আপনাকে বাই করতে হবে। সেই সোর্স গুলা কিন্তু অলরেডি আইডেন্টিফাইড, সবাই জানে, কিন্তু আমরা গভর্নমেন্টের কাছে জমা দিয়েছি, অর্থনীতি সমিতি থেকে রিটেন জমা দিয়েছি, আপনারা জানেন। এবং আপনার বিএটির যে এখন যে বর্তমান রেট আছে, এই রেটকে 10%ও যদি আনে, 15 থেকে 10-এ আনে, তাও এটা রেভিনিউ বাড়ানো সম্ভব 3 থেকে 4 গুণ বর্তমান ইয়ে থেকে। কারণ হলো আপনার যারা বিএটি দিচ্ছে, শুধু তাদের থেকে আপনি আদায় করতেছেন, আপনি কিন্তু নতুন যারা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, যারা জেনারেট করছে, যারা বড় হয়েছে, তাদের থেকে আপনি আনছেন না। এই যে আনট্যাপড, এগুলাকে যদি আপনি ধরেন, তাহলে কিন্তু এখানে বৃদ্ধি করা অনেক সম্ভব। এবং কালো টাকার উপরে যে ট্যাক্স, এটা 15 থেকে 20% করেন, করে তাদেরকে শর্ত দেন যে আপনি বন্ডে গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের মধ্যে আসবেন। তারপরে আপনার এছাড়াও আপনার যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা যেটা আছে, আমাদের যে ফিসক্যাল মেজার গুলো যেগুলো আছে, এগুলা কিন্তু রিগ্রেসিভ টাইপ, এটাকে করা উচিত প্রগ্রেসিভ এবং হেল্পিং। এবং এই ক্ষেত্রে আপনার অনেক জায়গায় আছে যে আপনি তাকে ইনকাম ট্যাক্স কম ধরেও আপনি বেশি সংখ্যক যদি আপনার ওয়াইডার রেঞ্জে লোককে এমব্রেস করে নিয়ে আসতে পারেন, সেই নেটওয়ার্কটা কিন্তু আমাদের চেষ্টার মধ্যে নাই, বিএটির ক্ষেত্রেও তাই। তারপর আদার কালেকশন যেগুলো, মিউনিসিপ্যাল ট্যাক্স, সে কথা আমি প্রথমেই বলেছি যে ঢাকা, চট্টগ্রাম সহ, প্রথমে ঢাকা সবচেয়ে মোস্ট ডিফিকাল্ট সিটি। ঢাকাকে যদি টার্গেট করেন, ঢাকায় আপনার যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো আছে, যে সমস্ত বিল্ডিং গুলো আছে, আগে পাকিস্তান আমলে যারা বাপের নামে জমি অ্যালটমেন্ট হয়েছে, সেই বাড়ি এখন ফ্ল্যাট হয়েছে, 10-15 তলা 20 তলা হয়েছে। সেই 20 তলায় কিন্তু সমানভাবে আপনাকে কিন্তু মিউনিসিপ্যাল ট্যাক্স আপনি পাচ্ছেন না। এবং মিউনিসিপ্যালিটি ইন ফেলিউর। মিউনিসিপ্যালিটি তো সারপ্লাস টাকা গভর্নমেন্টকে দিতে পারে তার নিজস্ব ডেভেলপমেন্ট কাজ করে, এই টাকাগুলো কিন্তু তারা বাইর করতেছে না। সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু অপার অপরচুনিটি আছে, এটা ম্যানেজমেন্ট উইকনেসের কারণে উই আর আনএবল টু ডু ইট। এবং সেই ক্ষেত্রে আপনার তারপরে আসেন, ধরেন আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম যে আর্কিটেকচার, দিস ইজ অলসো রং, উই হ্যাভ নো ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার। সেখানে আপনার বন্ড মার্কেট থেকে আপনার কত টাকা আসবে ইনভেস্টমেন্টের জন্য, তারপরে শেয়ার মার্কেট থেকে কত আসবে, তারপরে আপনার ব্যাংকিং সিস্টেম থেকে আসবে কত। ব্যাংকিং সিস্টেমে যে শর্ট টার্ম ব্যাংকিং সিস্টেমে 60-এর মতন ব্যাংক আছে, কিন্তু এখানে লং টার্ম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি আমাদের এখানে আছে লং টার্ম ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করার জন্য? যেই কারণে ব্যাংকিং যে প্রবলেমটা, এই প্রবলেম তো মানে এই সিস্টেম অফ ব্যাংকিং থাকলে আরো 50 বছরও কিছু করতে পারবেন, আমি বলে দিলাম। কারণ হলো আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, আইসিবি এগুলো সৃষ্টি হয়েছিল সারা পৃথিবীতে, তারা কিন্তু এটা তৈরি করছে। তৈরি করার পরে লং টার্ম লোনের দায়িত্ব দিয়ে দিচ্ছে এই সমস্ত ইনস্টিটিউশনকে। সেখানে গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা দিয়ে, এখন আমাদের শিল্প ব্যাংকের ইনভেস্টমেন্ট কত? 4 থেকে 5 হাজার কোটি টাকা। এটা হওয়া উচিত 4 থেকে 5 লক্ষ হাজার কোটি টাকা এখন এই 50 বছরের বাংলাদেশে। এটা না হইয়া এখনো তাদের এক্সপোজার কম। আপনি দেখেন হাউজিং ফাইন্যান্স, যেটা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, দিস ইজ কল কর্পোরেশন, দিস ইজ নট এ ব্যাংক। তাহলে যদি ব্যাংক লং টার্ম ব্যাংকিং ইয়েতে আনেন, তাহলে ওখানে কিন্তু রিসোর্স রাখতে হবে, দিয়া শহর এবং গ্রামের যে ব্যবধান, আবাসনের ব্যবধান, লিভিং স্ট্যান্ডার্ডের ব্যবধান, এগুলো দূর করার জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ক্যান প্লে এ
গ্রেটার রোল যদি এটাকে ব্যাংক হিসেবে তৈরি করা হয়। এটা কিন্তু এখন ব্যাংক না, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের আন্ডারে না, এটা কর্পোরেশন। জি তার মানে কি, এই গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্টকে এখন লিড নিতে হবে। সাউথ কোরিয়ার ডেভেলপমেন্ট বলেন, ইন্দোনেশিয়ার ডেভেলপমেন্ট বলেন, থাইল্যান্ডের ডেভেলপমেন্ট বলেন, গভর্নমেন্ট টুক দি লিড। তাইওয়ানের ডেভেলপমেন্ট, জাপানের ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট টুক দি লিড। পরবর্তীতে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার পর গভর্নমেন্ট এগুলোকে আস্তে আস্তে প্রাইভেটের হাতে ছাড়িয়ে দিয়েছে। এখন তো আপনার হঠাৎ করেই তো প্রাইভেট সেক্টর এটা গ্রো করবে না, এটা অপরচুনিটি দিতে হবে। হুন্ডাই কর্পোরেশন বলেন, দাইও কর্পোরেশন বলেন, এরা যখন আপনার জন্ম হয়েছে তারা দে হ্যাভ বিল্ড দি ইনফ্রাস্ট্রাকচার। এখন কিন্তু এগুলো আস্তে আস্তে লিস্টেড কোম্পানি হয়ে কর্পোরেট গভর্নেন্সের রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে তারা নিয়মের মধ্যে চলে আসছে। প্রথম দিকে প্রবলেম ছিল। আমরা উই আর পাসিং থ্রু এ ট্রানজিশনাল টাইম। সেখানে আমাদের যদি ঠিক করতে হবে যে আমি ব্যাংকিং সিস্টেম থেকে লং টার্ম লোন কত দিব, কমার্শিয়াল লোন কত দিব, এটা শর্ট টার্ম 90 দিন 180 দিনের লোন, সেই দিয়ে আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারবেন না। এটাকে ডে টু ডে অপারেশনটা আপনি হেল্প করতে পারবেন। এবং শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থার এক্সপোজার, তারপরে ইটকল, তারপরে যে লিজিং কোম্পানিগুলো যেটা, এগুলাকে একসাথ করে আপনি একটা লং টার্ম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করা উচিত, যার মানে লোনের পরিমাণ হবে 1 থেকে 1.5 লক্ষ হাজার কোটি টাকা প্রতি বছর। আপনি গভর্নমেন্ট থেকে 10,000 কোটি টাকা তারা পান, তারপর তাদের নিজস্ব জেনারেট হবে, তারপর অন্য জায়গা থেকে তারা কি করবে। সেটা না করি এখন আমরা খালি কমার্শিয়াল ব্যাংকে দেখাতে শর্ট টার্ম লোন ইনস্টিটিউশন গুলা লং টার্ম লোন দিচ্ছে। দিস ইজ এ ম্যাচুরিটি মিসম্যাচ, যেই কারণে ব্যাংক ডিফল্ট কিন্তু বাড়তেছে। সেই ব্যাংক ডিফল্ট আরো বাড়বে এইভাবে চলে না। আপনাকে এগুলো ঠিক করতে হবে। এক্সপেন্ডিচার যে মনিটরিং, সেটা যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যেটা প্রজেক্টগুলো যদি রাইটফুলি এটা মানে শুধু প্রকল্প বাড়াবো, সময় বাড়াবো, অর্থ বাড়াবো, সেটি না হয়ে জবাবদিহিতা তো বাড়াতে হবে। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এবং সেখানে আপনার এই সমস্ত প্রজেক্ট যখন ডিলে হয় তার কষ্ট করাপশনে পড়ে, এবং করাপশন বাড়লে তখন বালিশ অর্থনীতি জন্ম হবে। হয়েছে আপনার মানে আপনার অনেকগুলোতে এরকম হয়েছে। তার দিস মিন্স কি, সেই জায়গাগুলো আমাদের নজর দিতে হবে। গেট কিপিং, সেই গেট কিপিং প্রসেসটা অ্যাক্টিভ করার লাগবে। কর্পোরেট গভর্নেন্সটা যদি আপনি ঠিক না করেন, তাহলে কিন্তু আপনার সিকিউরিটি গার্ড আছে কিন্তু গার্ডের ডিউটি করতেছেন, তখন বলবো যে আপনার অগ্রগতিটা আসলে কাঙ্ক্ষিত হয় না। জি ডক্টর জামাল, আমরা শেষ দিকে একেবারে ভ্যালু ফর মানি আপনার বাড়বে। ভ্যালু ফর এট দি এন্ড অফ দি ডে উই আর ইনভেস্টিং মানি দেয়ার। সেটা যদি 100 টাকা ইনভেস্ট করলাম, 100 টাকার ভ্যালু ফর মানি আমি পাইতে হবে, সেটা পাচ্ছি না এখনকার প্রজেক্টে দিয়েছে। জি সেই জায়গাগুলো আমাদের অবশ্যই নজর দিতে হবে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। রাশেক রহমান, শেষ দিকে এসে আমরা যে আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাইবো, যে আমরা শুরুতেই যেমনটা বলছিলাম যে এই সরকারের টানা 13তম বাজেট এবং বাংলাদেশের 51তম বাজেট, অর্থমন্ত্রীর 3য় বাজেট, এবং নানা সীমাবদ্ধতার মাঝেও বাংলাদেশ এখন কিন্তু বৈশ্বিক একটি আলোচনার বিষয়। এশিয়ান টাইগার হিসেবে বাংলাদেশকে এখন আখ্যায়িত করা হয়। সীমাবদ্ধতা অনেক আছে, তার সাথে সাথে এডিবি বাস্তবায়ন, বাজেট বাস্তবায়ন, আপনি নিজেও বলছিলেন যে বাস্তবায়নের সাথে যারা সম্পৃক্ত তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সঠিক সময়ে যেন প্রকল্পগুলো শেষ হয়, জনগণ যেন সে সুফল পায়, সরকারের সে সদিচ্ছা রয়েছে। এই জায়গাগুলোই এবার বাজেটের প্রত্যাশা দিয়ে যদি আলোচনা শেষ করেন। এই ধরনের অনুষ্ঠানগুলোতে বাজেট নিয়ে এমনভাবে কথা বলতে হবে যাতে বাংলাদেশের সাধারণ মানুষদের কাছে বাজেটটা সহজবোধ্য হয়। এমনভাবে যদি আমরা কথা বলি আর সাধারণ মানুষ যদি না বুঝে তাহলে তো অসুবিধা। আমি একদম সহজভাবে যেতে চাই। প্রথম কথা হচ্ছে মেগা প্রকল্পের যাচাই বাছাইয়ের যে জায়গাটা, সেই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে। এখানে প্রায়োগিক উদাহরণ হিসাবে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পারমাণবিক যেই বিদ্যুৎ কেন্দ্র, সেটাকে উদাহরণ আনি। এখানে দ্বিপাক্ষিক কিছু সীমাবদ্ধতা আছে। সুতরাং যেহেতু দ্বিপাক্ষিক চুক্তি এবং সহযোগিতার উপর ভিত্তি করে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়, সেখানে চাইলেই এটা ঠিক যদি একটা বিশেষ সময়ে বিশেষ অবস্থায় আমরা আছি, তারপরেও চাইলেই সবসময় আমি আমার প্রকল্পের কাজ বিলম্বিত করতে পারি না। এবং জামাল সাহেবের যেই কথাটা, সেই জায়গায় উনি যদি সিনসিয়ারভাবে কথাটা বলে থাকেন যে প্রজেক্টের লেংথ, অর্থাৎ কোনো প্রকল্প বাস্তবায়নের সময় বাড়ালে সেখানে দুর্নীতি দেখা যেতে পারে, সেই জায়গাটাকেও যদি শক্তভাবে আমরা আমলে নেই, তাহলে এই যে 10 মেগা প্রকল্প নিয়ে কথা হচ্ছে, এই প্রকল্পগুলোর কাজ আমাদের চালাতে হবে 3টি কারণে। একটি কারণ হচ্ছে দ্বিপাক্ষিক সহযোগিতার জায়গাটা ঠিক থাকতে হবে, অর্থাৎ এখানে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা, সেই জায়গায় যাতে কোনো ছেদ না আসে, সুযোগ আমরা দিতে পারি না। 2 নাম্বার হচ্ছে যে মাল্টিপ্লায়ার ইফেক্ট নামে আমাদের অর্থনীতিতে একটা ধারণা আছে, অর্থাৎ আপনি যখন এখানে কাজ করছেন, এখানে তো অভ্যন্তরীণ যারা সক্ষম জনগোষ্ঠীর অংশ,
কেউ ঠিকাদার, কেউ ব্যবসায়ী, কেউ সরবরাহকারী, কেউ শ্রমিক হিসাবেই এই কর্মে নিযুক্ত। এবং এই জায়গায় যখন অর্থের যোগান এবং অর্থনৈতিক মিথস্ক্রিয়া যখন চলতে থাকবে, তখন সমস্ত দেশে এই মাল্টিপ্লায়ার ইফেক্টের আপনি একটা সুবিধাও পাচ্ছেন। তৃতীয়ত হচ্ছে যে মনস্তত্ত্বের একটা জায়গা রয়ে গেছে, এই যেই কারণে আপনি বলছেন যে আমরা এশিয়ার ইমার্জিং টাইগার। আজকে ব্লুমবার্গের একটা রিপোর্ট বেরিয়েছে যে ভারত এবং পাকিস্তানে আমাদের কাছে শেখার কিছু ব্যাপার আছে। অর্থাৎ শত সংকটের মাঝেও আমরা যে আমাদের মেগা প্রকল্পের কাজ করতে পারি, সামনে এগিয়ে যেতে পারি, এটা একটা অদৃশ্য শক্তি বা আস্থার জায়গা জনগণের মাঝে তৈরি করে। এটাই তো রাজনীতির মূল কারণ, এটাই তো নেতৃত্বের মূল কারণ। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পদ্মা এই সেতু। জায়গায় বলা যেতে পারে যশবন্ত সিং ভারতের অর্থমন্ত্রী ছিলেন 2002 থেকে 2004 সালে। তিনি বিবিসির একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বাজেট ডাজ নট অনলি অ্যাড্রেস ইকোনমিক কনসিডারেশন, ইট অলসো অ্যাড্রেসেস পলিটিক্যাল কনসিডারেশন। আমার রাজনৈতিক দর্শন, আমার রাজনৈতিক দর্শন হচ্ছে আমি 6 লক্ষ কোটি টাকার বাজেট দিলাম কিন্তু দুর্বল বোধ করছি, এটা তো আমার দর্শন নয়। সুতরাং আমাকে কিছু কাজ চালিয়ে যেতে হবে, এটা এক। 2 নাম্বার, ব্যক্তিকর ছাড় দেওয়ার যে কথাটা এখানে আসলো, এটার সাথে আমি একমত হতে পারছি না। কেন? কারণ প্রথমে যেই জায়গাটা একমত হই সেটা হচ্ছে যে বাংলাদেশে ভার্টিক্যাল এক্সপ্যানশন এবং হরিজন্টাল এক্সপ্যানশনের সুযোগ আছে। অর্থাৎ ট্যাক্স যে আমরা সংগ্রহ করি, রাজস্ব যে আমরা সংগ্রহ করি, সেটার গভীরতা আরো গভীরে যাওয়া যায়, আরো সম্প্রসারিত হওয়া যায়। এই সমস্যাই যখন আমরা সমাধান করার চেষ্টা করছি, তার উপরে যদি আপনি ব্যক্তি কর ছাড় দেওয়া শুরু করেন, তাহলে না বলছি, তাহলে এটা ওই যে বললাম তো, ওই জায়গায় আমাকে মনোনিবেশ করতে হবে, এর সম্প্রসারণ এবং এর গভীরতার বৃদ্ধি করতে হবে। এর মধ্যে এটা শেষ করার আগেই যদি আপনি ব্যক্তি কর ছাড় দেন, তাহলে এটা সাংঘর্ষিক হয়ে যাবে, মানুষ সুযোগ নেবে, এক। 2 নাম্বার হচ্ছে কালো টাকার সমর্থন আমি করি না। এখানে অনেকগুলো বিষয় আছে, অপদর্শিত সব অর্থই কি কালো টাকা? একটু বুঝাই বলতে দেন আমাকে। সব দেশে সব টাকা কালো টাকা না, কালো টাকাকে আমি সমর্থনও করি না। ইনফ্যাক্ট মাননীয় অর্থমন্ত্রী বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কেউই কালো টাকার সমর্থন করে বলে বিশ্বাস করতে চাই না, করি না, নেতৃত্ব করেনি না। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এই যে ঔপনিবেশিক যে বিস্তৃতির মধ্য দিয়ে আজকে এখানে আসা, 50 বছরের স্বাধীনতা আর তার আগে 190 বছরের পরাধীনতা, পুরো জিনিসটাকে যদি বিশ্লেষণ করেন, এখানে তো দুর্নীতির ছড়াছড়ি আছে, এটা অস্বীকার করতে পারবেন না। সেই জায়গায় কালো টাকা দিয়ে কালো একটা অর্থনীতি তৈরি হয়েছে। একে তো যৌক্তিকভাবে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে সাদা করতে হবে, মূল অর্থনীতিতে আনতে হবে। সেই জায়গায় আপনার ভালো না লাগলো, আপনি সাদা করার ব্যবস্থা রেখেছেন। তবে এখানে যে প্রস্তাবনা আসলো যে কালো টাকাটি শুধুমাত্র সরকারি শিল্পকে বেসরকারি করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বা কোনো সুনির্দিষ্ট ক্ষেত্রে, এর সাথে আমরা কেউই একমত নই। এই কারণে যখন কালো টাকাকে আপনি একটা প্রেফারেন্সিয়াল জায়গা দিবেন, যে কালো টাকা দিয়ে সুনির্দিষ্ট এই জায়গায় ব্যবহার করতে, তখন সেখানে একটা সেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা, একটা অসুস্থ ব্যাপার দেখা দিবে। অর্থাৎ এটা করা যাবে না। আপনি অন্যায় করেছেন, আপনি কালো টাকা আপনার আছে, আপনি এটাকে সাদা করবেন একটা দণ্ড দিয়ে। আজকে আমার অবস্থা কিছুটাও নমনীয়, আগামী দিনে এর থেকে কম নমনীয় হবে, এটা হচ্ছে আমাদের আশা। একটা সময় গিয়ে কালো টাকাকে আমরা সাদা করতেই দিব না। কিন্তু টাকার মাঝে আবার ভেদাভেদ, এই টাকা দিয়ে শিল্প ক্রয় করা যায়, এই টাকা দিয়ে জমি ক্রয় করা যায়, এই টাকা কিনতে গেলে আমি সেটা আপনি করতে পারবেন না। এত ব্যবস্থাপনা যদি আপনি ঢুকেন, সুরক্ষা দিতে হবে, এটা। আর তার থেকেও বড় কথা কি জানেন, সব কথার বড় কথা হচ্ছে বাংলাদেশটা অমিত সম্ভাবনার দেশ। স্যাচুরেশনের তত্ত্বকে যদি আপনি মাথায় নেন, বাংলাদেশের যেই অর্থনীতিটা নিয়ে আজকে আমরা কাজ করছি, যেখানে $2227 আমাদের মাথা পিছু আয়, সেখানে আসলে এখনো এত কিছু করার সুযোগ রয়ে গেছে যে আপনি এখানে এক অনুঘটক যদি প্রবেশ করান অর্থনৈতিক পরিবর্তনের জন্য, তার বিনিময়ে আপনি 10 পাবেন প্রতিফলন। আর সেখানে একই ধরনের একটা অর্থনীতি ইংল্যান্ডে যদি আপনি জানেন, এটা এত স্যাচুরেটেড, সেখানে আপনি যাই ইনভেস্ট করেন না কেন তার রিটার্নটা আপনি কম পাবেন। তো সেই জায়গায় আমি মনে করি, আপনি দেখেন এবারে বাজেটে 37,000 কোটি টাকা রাখা হয়েছে স্বাস্থ্য খাতে, রাইট? এবং শিক্ষা খাতে আপনি দেখবেন একটা বড় বাজেট রাখা হয়েছে। আমার উপদেশটা হচ্ছে আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে, যে আমরা অনলাইনে শিক্ষা গ্রহণ করি বা স্কুল খুলুক, এটা আমরা চাই, একটা সময় গিয়ে টিকা আমরা পাবো, সব কিছুই হবে। কিন্তু একটা জায়গাকে ভুলে গেলে হবে না, যে ওই যে প্রযুক্তির কথা দিয়ে আমি যেখানে শুরু করেছিলাম, প্রযুক্তি, উদ্ভাবনী শক্তি এবং গবেষণা, এর 3 সমন্বয় করে বাজেটে যদি আপনি একটা খাত রাখেন, যেখানে যারা গবেষণা করবেন, যারা নতুন প্রযুক্তি আনবেন, যারা নতুন প্রযুক্তির বাস্তবায়ন ঘটাবেন, তাদের আপনি কর থেকে কিছু মুক্তি দিবেন, কিছু রেয়াত দিবেন, কিছু অব্যাহতি দিবেন। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে যত টাকার রেয়াত আপনি দিলেন, যত টাকার কর অব্যাহতি দিলেন, তার থেকে অনেক বেশি গুণ আপনি ফেরত পাবেন। এই জায়গাটা যাওয়া দরকার। এবং আরেকটা জিনিস দেখেন,
এই গত 15 মাস ধরে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা নেই, কিন্তু এমপিওর উপর নির্ভর করে, যেটা ওই যে আপনার স্কুলে দেওয়া হয়, এমপিওর উপরে ভিত্তি করে যে বেতন দেওয়ার ব্যাপার, সেগুলো কিন্তু চলছে। এখন সবচেয়ে বড় ব্যাপার, আজকে করোনা এসেছে, আগামীকালকে করোনার অন্য কোনো ভ্যারিয়েন্ট আমাকে আবার কাবু করবেন এটা তো আমি জানি না। সুতরাং আমার বাজেটে এই যেই সনাতন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটির পাশাপাশি একটা জিনিসকে আমরা ভুলে যাচ্ছি, এটাকে আবার মনে করতে হবে, সেটা হচ্ছে টিটিসি, টিচার্স ট্রেনিং সেন্টার। অর্থাৎ আপনি এই 15 মাস ঘরে বসেও যদি অনলাইনে শিক্ষা গ্রহণ করেন, সেই অনলাইনে শিক্ষা দেওয়া আর সামনে শিক্ষা দেওয়া কিন্তু এক জিনিস নয়। সুতরাং বারবার আমার দেশের যারা শিক্ষক, যারা আমার দেশের আগামী প্রজন্মকে শিক্ষিত করে তুলবে, জ্ঞানী করে তুলবে, তারা কি অভিনব প্রক্রিয়ায় এই অনলাইন পাঠদানকে আরও বেশি আকর্ষণীয় করবেন, আরও বেশি ইফেক্টিভ করবেন, এইসব বিষয়ে কিছু অ্যালোকেশন রাখা যেতে পারে। তবে ওয়ান থিং আই ক্যান টেল ইউ, যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের যে পলিটিক্যাল যে অবজেক্টিভ, রাজনৈতিক যে উদ্দেশ্য লক্ষ্য, এর সাথে সমন্বয় করে অর্থনৈতিক যে প্রস্তাবনা আমরা পেতে যাচ্ছি, ইনশাল্লাহ বাংলাদেশ গত বছরের থেকে আরো অনেক বেশি সামনে এগিয়ে যাবে। আমরা সে প্রত্যাশা রাখছি। অবশ্যই সরকার যেরকমটা বলছেন যে করোনা পরিস্থিতির মাঝেও জীবন জীবিকার বাজেট যেটি বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধারে সহায়তা করবে, এবং আমরা যদি শুধু বাজেট ঘোষণায় নয়, বাস্তবায়নে যাদের সাথে সম্পৃক্ত এবং জনগণ, ব্যক্তি, কর আমরা যারা দিচ্ছি তাদেরও যদি দায়িত্ব আমরা একটু নিজেরা এগিয়ে আসি, সরকারের সহযোগিতা করি, অবশ্যই বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে নানা প্রতিকূলতার মধ্যে দিয়েও সরকারের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা বাজেট বাস্তবায়নের জায়গায় আরও বেশি নজর, স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাও নজর প্রত্যাশা করব। ধন্যবাদ জনাব রাশিক রহমান, ধন্যবাদ ডক্টর জামাল উদ্দিন এবং ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করব। প্রিয় দর্শক, ইভেল 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।